আজকের ভিডিওটি একটু অন্যরকম এবং ভীষণ গুরুত্বপূর্ণ এবং কিছুটা ইন্টারেস্টিংও বটে। আমাদের যে পালসেটিলা রেমিডিটি রয়েছে, মেটেরিয়া মেডিকার মধ্যে এই পালসেটিলা রেমিডিটি একটি বৃহৎ ঔষধ এবং মহিলাদের রোগের জন্য এই রেমিডিটি অমৃততুল্য ফল দেয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, পাকস্থলী, জরায়ু, স্ত্রী পুরুষ উভয়ের জননেন্দ্রিয়ের উপর ঔষধটির প্রচুর ক্রিয়া আছে। আপনারা তাই এই বিষয়গুলো অনেকটাই জানেন। এই যে পালসেটিলা রেমিডি, এই পালসেটিলা রেমিডির একটি কমন নাম আছে। আমি আপনাদের লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কমন নামটি হচ্ছে উইন্ড, WIND, উইন্ড ফ্লোয়ার। এই উইন্ড ফ্লোয়ারের যদি বাংলা করা হয় তাহলে বলতে হবে বায়ু কুসুম। আপনারা অনেক মেটেরিয়া মেডিকায় পাবেন, দেখবেন যে পালসেটিলার কমন নাম হচ্ছে এই উইন্ড ফ্লোয়ার। এখন এই উইন্ড ফ্লোয়ার যে নামকরণটা, এটা কেন করা হলো? এই উইন্ড ফ্লোয়ারের নামকরণটা করার একটা ভীষণ তাৎপর্য আছে। যদি আপনি এই তাৎপর্যটি জানতে পারেন তাহলে পালসেটিলা রেমিডি সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। উইন্ড ফ্লোয়ার মানে হচ্ছে বায়ু কুসুম, মানে হচ্ছে বাতাস। এই যে বাতাস, এই বাতাসের দেখুন কিছু ধর্ম আছে। দেখুন, বাতাস সকালবেলা হয়তো দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়, বিকালবেলায় পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, দুপুরবেলা হয়তো অন্য দিক থেকে প্রবাহিত হয়। কখনো বা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, কখনো বা শুষ্ক বাতাস প্রবাহিত হয়, কখনো বা ভিজে বাতাস প্রবাহিত হয়। বাতাস যেমনটি পরিবর্তনশীলভাবে প্রবাহিত হয়, একরকমভাবে প্রবাহিত হয় না, ঠিক তদ্রূপ আমাদের পালসেটিলা রেমিডির যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোও কিন্তু পরিবর্তিত হয়। মানে পালসেটিলা রেমিডির লক্ষণগুলো সব সময় একরকম থাকে না। এর জন্যই এই পালসেটিলা রেমিডির কমন নাম রাখা হয়েছে উইন্ড ফ্লোয়ার। এখন এই যে আমি আপনাদের এই যে নামকরণের যে তাৎপর্য, এই নামকরণ এমনটা করা হয়েছে, এটা কিন্তু আপনি সচরাচর কোনো মেটেরিয়া মেডিকাতে পাবেন না। আপনি পাবেন ডক্টর ফ্যারিংটন নাম করে একজন বিখ্যাত ডক্টর আছে, আমি আপনাদের লিখে দেখাই। সেটা নাম হচ্ছে, ডক্টরবাবুর নাম হচ্ছে ডক্টর ফ্যারিংটন। ইনি একজন বিখ্যাত বিদেশি ডক্টর। তো এই ডক্টর ফ্যারিংটনের একটা মেটেরিয়া মেডিকা পাওয়া যায়। সেই মেটেরিয়া মেডিকাটির নামও লিখি, অবশ্যই এটা ইংলিশ ভাষায়। সেই মেটেরিয়া মেডিকাটির নাম হচ্ছে ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা। এই ডক্টর ফ্যারিংটনের একটা মেটেরিয়া মেডিকা আছে, ইনি বিখ্যাত ডক্টর। তো সেই মেটেরিয়া মেডিকার নাম হচ্ছে ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা। এই ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকার অনুবাদও পাওয়া যায়, মানে বাংলা ভাষায় পাওয়া যায়। ডক্টর ফ্যারিংটন আরও বলেছেন যে নম্র, ভদ্র, অভিমানী, অশ্রুসিক্ত চক্ষু এবং পিপাসাহীন রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি নির্দেশিত হয়। অবশ্যই এই ধরনের কথা অন্যান্য মেটেরিয়া মেডিকায়ও লেখা হয়েছে। আমি যে শব্দগুলো আপনাদের শোনালাম, প্রায় শব্দ সম্পর্কে আপনাদের ধারণা আছে, তবে অশ্রুসিক্ত কথাটি একটু নূতন হতে পারে। এই পালসেটিলা রেমিডির রুগীরা অল্পতেই কান্না করে, সামান্য দুঃখ পেলেই কাঁদে। ডক্টরবাবুর কাছে রোগের বর্ণনা করতে গেলেও যদি একটু আবেগপূর্ণ কথা যদি ডক্টরবাবু বলেন, তাহলেও কিন্তু রুগীরা কেঁদে ভাসায়, মানে চোখ দিয়ে জল টপ টপ করে পড়ে। এর জন্য এই পালসেটিলা রুগিনীকে অশ্রুসিক্ত রুগিনীও বলা হয়। তো যাই হোক, এই ধরনের রুগীদের ক্ষেত্রে পালসেটিলা ঔষধটি নির্বিঘ্নে ব্যবহার করা যায়। আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিচ্ছি, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে।
ভিডিও কন্টেন্টটির নাম হবে পালসেটিলাস, একটা অ্যাপোস্ট্রোফ দিতে হবে, পালসেটিলাস ক্লিনিক্যাল, এই দিকটায় লিখি ক্লিনিক্যাল সিমটমস। এটার বাংলা মানে হবে যে পালসেটিলার ক্লিনিক্যাল লক্ষণ। এখন ডক্টর ফ্যারিংটন এই যে মেটেরিয়া মেডিকাটি লিখেছেন, এটা তো ইংলিশ ভাষায়, তো ইনি কিভাবে লিখেছেন, কার ভিত্তিতে লিখেছেন? তো এই মেটেরিয়া মেডিকাটির নাম দেওয়া হয়েছে ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা। এখন আপনাকে প্রথমে জানতে হবে যে এই ক্লিনিক্যাল শব্দটির মানে কি। এই ক্লিনিক্যাল শব্দর মানে হবে রোগ সজ্জা সম্বন্ধীয়। এর মিনিংটা ডক্টরবাবু বোঝাতে চেয়েছেন যে একজন রুগী যখন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন বা রোগে আক্রান্ত হয়, তার শরীরের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সেটাকেই বলা হয় ক্লিনিক্যাল সিমটম। ডক্টর ফ্যারিংটন সাহেব রোগের ভিত্তিতে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি আপনাদের সেই বর্ণনাগুলো নিজের মতো করে খুব সহজ সরল ভাষায় ব্যবহার করে বোঝানোর চেষ্টা করব। এখন আমি এক এক করে 10টি ক্লিনিক্যাল সিমটম সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে নিঃসন্দেহে আপনাদের উপকারে আসবে। আর একটা কথা আপনাদের বলি আমি, সেটা হচ্ছে যে আমার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু তথ্যবহুল। যদি আমার ভিডিও শুনে আপনি উপকৃত হতে চান, আপনাকে প্রথমেই মনোযোগী হতে হবে। আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তবেই আপনার উপকারে নিঃসন্দেহে আসবে। আপনি প্রথমেই এই ভিডিওটি দেখুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে এই ভিডিওটি তৈরি করতে আমি কতটা সময় নষ্ট করেছি এবং কতটা পরিশ্রম করেছি। আমি যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমটা এই জন্যই করেছি যাতে আপনাদের কোনো উপকারে আসে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ে ফিরে আসি। আমি প্রথমেই আপনাদের বলবো নাম্বার 1 রোগের কথা। এটা হচ্ছে অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া হচ্ছে রক্তাল্পতা, মানে রক্ত কমে গেলে, মানে হিমোগ্লোবিন কমে গেলে যে রোগটি হয় সেটাকে অ্যানিমিয়া বলা হয়। এই অ্যানিমিয়া রোগে পালসেটিলা অব্যর্থ ফল দেয়। এই অ্যানিমিয়ার কারণের জন্য স্বল্প ঋতু, মানে ঋতুস্রাব কম হয়, দেরিতে ঋতু এবং পেইনও হয়, ব্যথা বেদনা হয়। মানে এই অ্যানিমিয়া রোগের কারণের জন্য যদি স্বল্প ঋতু হয়, দেরিতে ঋতু হয় এবং পেইন হয়, ব্যথা যন্ত্রণা হয়, তাহলে পালসেটিলা অবশ্যই ব্যবহার করা যায়। এখন কথা হচ্ছে যে ডক্টর ফ্যারিংটন সাহেব এই অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে কি ক্লিনিক্যাল লক্ষণটি লিখেছেন দেখুন, ওইখানে ভালো করে পড়ে দেখুন। যদি এই অ্যানিমিয়ার ক্ষেত্রে যদি এই পালসেটিলা রেমিডিটি ব্যবহার করতে হয়, তাহলে রোগীর শীত শীত অনুভব এবং খোলা বাতাসে রোগের উপশম হওয়া চাই, তবেই আপনি এই ধরনের অ্যানিমিয়া রোগে ব্যবহার করতে পারবেন। আপনি লক্ষণকে মূল্যায়ন করতে শিখুন। একজন রোগী শীত শীত বোধ করছে, ধরুন আপনার শীত শীত বোধ করছে, তো আপনার যখন শীত শীত বোধ করবে আপনি কি করবেন? তখন একটু বদ্ধ করে থাকার চেষ্টা করবেন বা গায়ে কোনো প্রকার কাপড় চোপড় রাখার চেষ্টা করবেন। কিন্তু পালসেটিলার রোগিনীরা যখন এই অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয় তখন সে শীত শীত বোধ করা সত্ত্বেও সে খোলা বাতাসে উপশম বোধ করে এবং গায়ে কিছু রাখতেও চায় না। সুতরাং এই লক্ষণটির ভীষণ মূল্য আছে। আপনারা অন্য অন্য মেটেরিয়া মেডিকায় পড়েছেন, ব্যথা যত শীত তত কোন মেডিসিনের লক্ষণ? এটা অবশ্যই পালসেটিলার লক্ষণ। তাহলে ডক্টর ফ্যারিংটনের ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকায় মিল পাওয়া যায় কি? ভেবে দেখুন এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ। আপনাদের দ্বিতীয় রোগের কথা বলবো, সেটা হচ্ছে শিরা স্ফীতি। মানে শিরা স্ফীতি, এই শিরাগুলো ফুলে যায়, এটাকে ইংলিশে বলা হয় ভেরিকোজ ভেইন। এটার উপর, এই ভেরিকোজ ভেইনের উপর একটা ভিডিও আছে,
চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই রোগে এই বিভিন্ন জায়গায় শিরাগুলো ফুলে যায়। এই শিরাস্ফীতি রোগের জন্য পালসেটিলা ঔষধটি অব্যর্থ ফল দেয়। এখন কথা হচ্ছে যে ডক্টর ফ্যারিংটন সাহেব এই শিরাস্ফীতি রোগের জন্য কি ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন। যদি আপনি শিরাস্ফীতি রোগের জন্য ব্যবহার করতে চান তাহলে আক্রান্ত জায়গাটি নীলবর্ণ হতে হবে, স্পর্শকাতর হতে হবে, আর সেখানে সূচ ফুটানো বেদনা থাকতে হবে। তো যে শিরাস্ফীতিতে এই ক্লিনিক্যাল লক্ষণটি পাবেন সেখানে আপনার একমাত্র ঔষধ হবে পালসেটিলা। আপনাদের তৃতীয় রোগের কথা বলি, এটা হচ্ছে রক্তস্রাব। নাক দিয়ে রক্তস্রাব অথবা মহিলাদের রজলোভজনিত কারণে নাক দিয়ে রক্তপাতে পালসেটিলা অব্যর্থ ফল দেয়। এটা আপনারা বহু মেডিকায় এই কথাগুলো পড়েছেন। এখন এই নাক দিয়ে যে রক্তস্রাব হয়, এই রক্তস্রাবে যদি আপনি পালসেটিলা ব্যবহার করতে চান তাহলে কোন ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে। তো দেখুন, আপনাদের সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। সেই রক্ত কিন্তু উজ্জ্বল লাল বর্ণের নয়, এবং সেই রক্ত দমকা গতিতে না বের হয়ে ধীরে ধীরে পড়ে, এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে। এই নাক দিয়ে রক্তস্রাবের আমাদের আরও অনেক ঔষধ আছে, সেটা গ্লোনয়িনে হবে, বেলাডোনায় হবে, ব্রায়োনিয়ায়ও হয়। তো এর তফাৎ আছে, আপনি যদি ভালো করে পড়েন তাহলে অবশ্যই তফাৎ পাবেন। আমি একটা ঔষধের তফাৎ করে দিই। সেটা হচ্ছে গ্লোনয়িন যে ঔষধটি, সেই ঔষধটিতেও মহিলাদের রজলোভ হয়ে নাক দিয়ে রক্তপাতের ঘটনাটি আছে, কিন্তু সেই গ্লোনয়িনে যে রক্তপাত হয় সেটা উজ্জ্বল লাল বর্ণের, আর এখানে কিন্তু লাল বর্ণের নয় বলা হয়েছে। এবং সেই যে রক্তটা, গ্লোনয়িনের যে রক্তটা, সেটা দমকা গতিতে বের হয়, মানে জোরে পিচকারি দিয়ে ছিটকানোর মতো বের হয়। কিন্তু আমাদের এই পালসেটিলার যে নাক দিয়ে রক্তপাত, সেই নাক দিয়ে রক্তপাত ওরকম দমকা গতিতে বের হবে না, ধীরে ধীরে বের হবে। আপনাদের 4 নাম্বারেরটাই বলি, এটা হচ্ছে মিউকাস মেমব্রেনের রোগ। এই মিউকাস মেমব্রেন মানে হচ্ছে শ্লেষ্মিক ঝিল্লি। এই শ্লেষ্মিক ঝিল্লি আমাদের কোথায় আছে? মুখের মধ্যে আছে, ফুসফুসে আছে, গলার মধ্যে আছে, পাকস্থলীতে আছে। মানে যে সমস্ত জায়গায় মিউকাস মেমব্রেন আছে, মানে শ্লেষ্মিক ঝিল্লি আছে, সেখানে বিভিন্ন প্রকার রোগ হয়। এখন এই রোগের জন্য, এই শ্লেষ্মিক ঝিল্লির যে রোগ, সেই রোগের জন্য যদি আপনি পালসেটিলা ঔষধটি ব্যবহার করতে চান তাহলে কোন ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে যেটা ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন। তো এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে যে স্রাব নিঃসৃত হবে সেই স্রাবের বর্ণ অবশ্যই পীত বর্ণ বা হরিদ্রা বর্ণ হতে হবে। হরিদ্রা বর্ণ মানে কি? হলুদের বর্ণ। হলুদের বর্ণটা কেমন? মানে হলুদ, মানে হলুদ হতে হবে। মানে যে স্রাবটা নিঃসৃত হবে সেই স্রাব যেন গাঢ় হয় এবং হলুদ বর্ণের হয়। তো মিউকাস মেমব্রেনের কোনো রোগে যদি এই গাঢ় এবং হরিদ্রা বর্ণের স্রাব নিঃসৃত হয়, সেখানে আপনি চোখ বন্ধ করে পালসেটিলা রেমেডিটি ব্যবহার করবেন। আপনাদের 5 নাম্বার রোগের কথা বলি, সেটা হচ্ছে আমাশয়। আমাশয় রোগের জন্য আমাদের এই পালসেটিলা রেমেডিটি ব্যবহার করা হয়। আপনি জানেন এটা ব্যবহার করা যায়। এখানে অবশ্যই একটা ক্লিনিক্যাল লক্ষণ আছে, যে লক্ষণটি ফ্যারিংটন সাহেব লিখে গেছেন। তো দেখুন, আপনাদের আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই পালসেটিলা রেমেডির রুগীদের সাধারণত মিষ্টান্ন, বরফ বা রসালো ফল খেয়ে কিন্তু আমাশা রোগ হয়। এখন এই আমাশা রোগ নিয়ে যখন একজন রুগী আপনার কাছে এলো, আপনি জানেন যে আমাশার উৎকৃষ্ট ঔষধ আছে মার্কসল। আপনি তড়িঘড়ি করে মার্কসল দিয়ে দিলেন, ঔষধে কিন্তু কাজ হবে না। কেন হবে না জানেন তো? কেননা হোমিওপ্যাথিতে একটা নীতি আদর্শ আছে। সেই নীতি আদর্শ হোমিওপ্যাথিতে একটা কথা বলা হয়, উই ট্রিট দি প্যাশেন্ট নট দি ডিজিজ। মানে আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রুগীর চিকিৎসা করি। আপনার কাছে যে রুগীটি এসছে, সেই রুগীটি যে লক্ষণগুলো দিচ্ছে, সেই লক্ষণ কি মার্কসলের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে? যদি অ্যাডজাস্ট হয় তাহলে ঔষধে কাজ হবে, আর যদি অ্যাডজাস্ট না হয় ঔষধে কাজ হবে না।
যেহেতু আপনি কিছুই জিজ্ঞাসা করেননি, আপনি মার্শাল দিয়ে দিয়েছেন, রোগীর কোনো কথাই জিজ্ঞাসা করেননি। পালসেটিলার রুগীদের আমাশয় রোগে যে ক্লিনিক্যাল লক্ষণটি থাকে সেটা আপনাদের আমি বলছি। জিভে সাদা মোটা প্রলেপ, জিভ শুষ্ক তথাপিও পিপাসাহীনতা, এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই। আপনি প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝুন। দেখুন, এই পালসেটিলা যদি আমাশা রোগে ব্যবহার করতে চায়, প্রথমে তার মুখ গহ্বর বা জিভটা দেখতে হবে। জিভে মোটা প্রলেপ থাকতে হবে। আপনি দেখবেন জিভ মুখ গহ্বর শুষ্ক। আচ্ছা, একজন ব্যক্তির যদি মুখ গহ্বরে মুখের ভিতরে যদি শুকিয়ে কাঠ হয়ে যায়, সে কী করবে? সে নিশ্চয়ই জল খাওয়ার চেষ্টা করবে। কিন্তু পালসেটিলা রেমেডি রুগীরা কিন্তু জল খেতে চায় না, পিপাসাহীনতা। মানে জিভ এবং মুখ গহ্বর শুষ্ক থাকা সত্ত্বেও সে কিন্তু জল পান করতে চায় না, মানে পিপাসাহীনতা থাকে। সুতরাং এই যে ক্লিনিক্যাল লক্ষণটি, অর্থাৎ জিভে সাদা প্রলেপ, জিভ শুষ্ক এবং পিপাসাহীনতা, এই অল্প একটু ক্লিনিক্যাল লক্ষণ থাকলে সেই আমাশা রোগে আপনি পালসেটিলা রেমেডি ব্যবহার করতে পারেন। নাম্বার 6 বলি, এটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা। কনস্টিপেশনের জন্য পালসেটিলা ব্যর্থ ফল দেয়, জানেন তো? তো এটা কাদের দেয় এবং কোন ক্লিনিক্যাল লক্ষণের ভিত্তিতে দেয় এটা আপনাকে জানতে হবে। গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্যে এই ঔষধটি ব্যর্থ ফল দেয়। এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে যে এর ক্লিনিক্যাল লক্ষণটি কী হবে। এর ক্লিনিক্যাল লক্ষণটি হবে মলের পরিবর্তনশীল রং। আমি কথাটা কি বলেছি সেটা বুঝতে পেরেছেন? আমি আপনাদের আগেই বলেছি যে পরিবর্তনশীল লক্ষণ থাকা চাই, আগে প্রথমে বলে গেছিলাম। এই মলেরও কিন্তু রঙটাও পরিবর্তন হয়, মানে কালকে একরকম মল হয়েছে কালো, আজকে হচ্ছে সাদা, পরের দিন হবে হলুদ। এই রকম মলের পরিবর্তনশীল লক্ষণ থাকা চাই এবং সে যদি গর্ভবতী মহিলা হয় তাহলে একেবারেই অব্যর্থ ফল পাবেন। আপনাদের নাম্বার 7 বলি, সেটা হচ্ছে গনোরিয়া রোগ। গনোরিয়া রোগের জন্য আমাদের এই পালসেটিলা রেমেডিটি ব্যবহার করা হয়। এই গনোরিয়াকে বলা হয় প্রমেহ, বাংলায় বলা হয় প্রমেহ রোগ। এই গনোরিয়া রোগে যদি ব্যবহার করতে চান তাহলে আগে স্রাবের বর্ণটি দেখে নিতে হবে। স্রাব হবে গাঢ় এবং হরিদ্রা বর্ণ, মানে হলুদ বর্ণের। তাহলে আপনার এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এর ক্লিনিক্যাল লক্ষণটি কী হবে। এই ক্লিনিক্যাল লক্ষণটি হবে এই কুচকিতে ব্যথা, মানে উরুতে ব্যথা। আপনি যদি কোনো রুগী পান যে তার যে স্রাব নিঃসৃত হচ্ছে মূত্রদ্বার দিয়ে, সেই স্রাবটা হলুদ এবং গাঢ় এবং তৎসঙ্গে কুচকিতে ব্যথা হচ্ছে, উরুতে ব্যথা হচ্ছে, তাহলে আপনার সেই গনোরিয়া রোগের একমাত্র ঔষধ হবে পালসেটিলা। আপনাদের নাম্বার 8 বলি, গেটে বাত। গাউটেও মানে গেটে বাতেও আমাদের পালসেটিলা রেমেডিটি ব্যবহার করা হয়, আপনি জানেন এটা? তো সেক্ষেত্রে অবশ্যই এর একটা ক্লিনিক্যাল লক্ষণ আছে। আপনি ক্লিনিক্যাল লক্ষণ পেয়ে গাউটের জন্য আপনি ব্যবহার করে দেখুন, নিঃসন্দেহে উপকার হবে। প্রমেহজনিত গেটে বাতে পালসেটিলা ঔষধটি অব্যর্থ ফল দেয়, এই কথাটি আপনি প্রত্যেকটি মেটেরিয়া মেডিকায় পাবেন। এখন কথা হচ্ছে যে প্রমেহজনিত বাতে যদি এটা ব্যবহার করতে হয় তাহলে এর লক্ষণটি কী হবে। এর ক্লিনিক্যাল লক্ষণটি হবে যে আক্রান্ত স্থানটি, মানে জয়েন্টের জায়গাটি, সেটা হাঁটু হতে পারে, সেই জায়গাটি ফোলা থাকবে এবং ওই রুগীর মধ্যে অজীর্ণের ট্রাবলগুলো থাকতে হবে, মানে খাদ্যখানা ভালোভাবে পাচিত হয় না, অজীর্ণ রোগ থাকতে হবে। তবে আপনি সেই গেটে বাতের রুগীকে অবশ্যই পালসেটিলা দিয়ে অব্যর্থ ফল পাবেন। আপনাদের নাম্বার 9 বলি, সেটা হচ্ছে স্ত্রী রোগ। স্ত্রী লোকদের এমন রোগ ব্যাধি কম আছে যে সমস্ত রোগ ব্যাধি পালসেটিলাতে আরোগ্য না হয়। তো এখন কথা হচ্ছে যে আপনি স্ত্রী রোগের ক্ষেত্রে এত রোগের এত লক্ষণ তো মুখস্থ করতে পারবেন না। এর ক্লিনিক্যাল লক্ষণটি কী, অর্থাৎ কোন ক্লিনিক্যাল লক্ষণ থাকলে আপনি ব্যবহার করতে পারেন। এই পালসেটিলা রোগীদের বিভিন্ন রোগে ব্যবহার করা হয়। পালসেটিলা রোগীদের স্বল্পরজ হয়, অতিরজ হয়, বাদক বেদনা হয়, বিভিন্ন রকম ট্রাবলে এই ঔষধ ব্যবহার করা হয়।
তাহলে এই ক্লিনিক্যাল লক্ষণটি কী, অর্থাৎ কোন লক্ষণের ভিত্তিতে আপনি ব্যবহার করতে পারেন? প্রথমে আপনাকে দেখতে হবে যে সে পালসেটিলার প্রকৃতির রোগিণী হ্যাঁ কি না। আমি প্রথমেই বলে গেছি যে নম্র অধীর, মানে এই টাইপের রোগিণী হতে হবে আর পরিবর্তনশীল লক্ষণ থাকতে হবে, এই টাইপের রোগিণী হতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বরের কথা, ওই রোগিণীর ঋতুস্রাবের পূর্বে রজস্যুল, এই রজস্যুলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাদক বেদনা, এটা থাকতে হবে। তার মানে ওই মহিলার পালসেটিলার প্রকৃতি হতে হবে আর ঋতুস্রাবের পূর্বে রজস্যুল বা বাদক বেদনা থাকতে হবে। এই ক্লিনিক্যাল লক্ষণটি যদি থাকে তাহলে সেই মহিলার একমাত্র ঔষধ হবে পালসেটিলা। আপনাদের সর্বশেষ রোগটির কথা বলি, সেটা হচ্ছে অনিদ্রা। অনিদ্রা রোগেও আমাদের এই পালসেটিলা ওষুধটি ব্যবহার করা হয়, জানেন তো? এই পালসেটিলা রোগিণীদের সুনিদ্রা হয় না, মানে বারবার ঘুম ভেঙে যায়, একবার ঘুমায় আর একবার জেগে ওঠে, এরকম ট্রাবল কিন্তু আপনি পাবেন, মানে নিদ্রার অভাব, সুনিদ্রা হয় না। তো এই অনিদ্রা রোগে যদি আপনি পালসেটিলা ঔষধটি ব্যবহার করতে চান তাহলে কোন ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে? সেটা হচ্ছে প্রথম রাত্রে অনিদ্রা এবং প্রাতকালে সুনিদ্রা, এই লক্ষণটি থাকা চাই। রোগী যখন প্রথম রাত্রে শয় তখন এই ঘটনাটি ঘটে, মানে একবার ঘুমায় একবার জাগে, একবার ঘুমায় একবার জাগে, এই ট্রাবলটি থাকতে হবে। সেটা হচ্ছে প্রথম ঘুমের সময়। এবং এই রোগীরা যখন ঘুমায় তখন প্রাতকালে, মানে ভোরের দিকে সুনিদ্রা হয়, মানে ঘুম থেকে উঠতে চায় না, এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে। এই ক্লিনিক্যাল লক্ষণটি যেখানে আছে সেখানে আপনি অনিদ্রা রোগে পালসেটিলা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এই যে পালসেটিলা রেমিডিটি, এই পালসেটিলা রেমিডিটি আপনি কত শক্তি ব্যবহার করতে পারেন এবং কিভাবে ব্যবহার করতে পারেন আপনাদের আমি একটা ধারণা দিই। আপনি 6, 30 এবং 200 শক্তি তরুণ রোগের জন্য ব্যবহার করতে পারেন। এখন এই যে আমি ঔষধগুলো বললাম, এই ঔষধগুলো নিঃসন্দেহে আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন। আমি যেভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ তৈরির কথা বলেছি সেইভাবে বানিয়ে ব্যবহার করবেন। এখন 6 পাওয়ারের ঔষধ আপনি দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন, আর 30 পাওয়ারের ঔষধ আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারেন। আর যদি 200 পাওয়ারের ঔষধ ব্যবহার করতে চান তাহলে দিনে 1 বার ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।